বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, রাজু আহমেদ 186 এডিটর ভার্সন চ্যানেল বিডি সবাইকে স্বাগত। আমাকে দেশ বিদেশে যেখানে দেখছেন, আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সৌজন্যে আমাদের অনিয়মিত টক শো কথায় কথায় কত কথা। আজ আমরা একটা স্পেশাল বিষয় এবং স্পেশাল পাবলিক ফিগারকে আমাদের অনুষ্ঠানে ইনভাইট করছি। সেটা হচ্ছে বর্তমান সমসাময়িক পলিটিক্যাল বিষয় নিয়ে যে ইন্টারিম গভর্নমেন্ট চলছে, ইন্টারিম গভর্নমেন্টের ছত্রছায়ায় বিএনপি এবং জামাত ইসলাম তাদের পলিটিক্যাল কার্যক্রম, রাজনৈতিক কার্যক্রম খুব সুন্দরভাবে রুট লেভেলে করছে। তো আমরা রুট লেভেলের জায়গা থেকে মেহেরপুর জেলার গাংনী শহর থেকে আমি স্বাগত জানাচ্ছি আমাদের তরুণ ছাত্র রাজনৈতিক কর্মী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মেহেরপুর জেলা শাখার সেক্রেটারি আব্দুল সালাম ভাই। ইউটিউবটা জানে রাখেন, উনি একাডেমিক পড়াশোনা করছে মেহেরপুর গভর্নমেন্ট কলেজ থেকে, অ্যাকাউন্টিং এবং ফাইনাল ইয়ার, তার এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা। তো আব্দুল সালাম ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনাকে এর আগে মানে একটু প্রস্তুতি প্রিপারেশন লাগে, প্রিপারেশন বাদ দিয়ে হঠাৎ করে আজকে ইনভাইট করা এবং হঠাৎ করে লাইভে চলে আসা, তো কেমন লাগছে বলেন? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ভার্চুয়াল চ্যানেলকে, ধন্যবাদ রাজু আহমেদ মানি ভাইকে, এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মিলিত দর্শক মণ্ডলীকে। আমি আজকে ভালো লাগছে এটাই যে সমসাময়িক তাৎক্ষণিকভাবে আমাদেরকে ভাই যে আমন্ত্রণ জানাইছে, আমন্ত্রণে ভাই সারা দিয়ে আজকে ভাইয়ের সাথে যে যুক্ত হতে পেরেছি, এই জন্য ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি ভার্চুয়াল চ্যানেলকে। হ্যাঁ, ধন্যবাদ সালাম ভাই। আসলে বেশ কয়েকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তার বেশ কয়েকটা বিষয়ের ভিতরে বর্তমান ছাত্র রাজনীতি আছে, ছাত্র রাজনীতি পর্যন্ত আপনাদের যে জার্নিটা, এই জার্নিটা কিন্তু রক্তের উপর দাঁড়ায় আছে। অনেক শহীদ ভাইদের শহীদ আত্মত্যাগ, রক্ত বিনিময়ে এই 2024-এর আমরা শেষ দিকে দাঁড়ায় আছি। তো ওই প্রথম যে জন্মলগ্ন থেকে এর আজ পর্যন্ত ওনার একটু শর্ট হিস্ট্রি আপনি বলেন আমাদের। জি, ধন্যবাদ ভাই রাজু আহমেদ মানি ভাইকে। মূলত বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশ ছাত্র শিবির প্রতিষ্ঠা 1977 সালের 6 ফেব্রুয়ারি মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে আমাদের যাত্রা শুরু হয়। সেখানে আমাদের শহীদ মীর কাসেম আলী ভাই তখনকার সভাপতি, কেন্দ্রীয় সভাপতি ছিলেন। এর মাধ্যম দিয়ে আমাদের যাত্রা তখন থেকে শুরু, এবং বলা যায় যে তখন থেকে বিভিন্নভাবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে দমন নির্যাতনের শিকার তখন থেকে হয়ে আসছে বিভিন্নভাবে। আমাদের প্রথম শহীদ হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসাদুর রহমান ভাই। সেখান থেকে বলা যায় যে এ পর্যন্ত 2024 সাল পর্যন্ত যদি আমরা খেয়াল করি, সেখানে অনেক নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। আমাদের 2011 সালে থেকে শুরু, 2012 সালে আমাদের রাজশাহী ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আমাদের 2 জন ভাই আলিউল্লাহ মুকাদ্দাস ভাইকে গুম করা হয়েছে, এবং এখন পর্যন্ত বলা যায় যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যতজন ভাই আমাদের 6 জন ভাই এখন পর্যন্ত এতে আছে, গুমকৃত অবস্থাতে আছে। আমরা আশা করছি যে ভাইরা শাহাদত বরণ করেছেন, আমরা ভাইদের মাত্রা কামনা করছি, এবং ভাইয়ের জন্য শাহাদতের সর্বোচ্চ মর্যাদা পাই আমরা সে আশা করতে পারছি। এর পাশাপাশি আমাদের জানেন আপনারা যে আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি মীর কাসেম আলী ভাইকে একদম বলা যায় যে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে নির্মমভাবে, যেটা বলা যায় একদম পুরো অন্যায়ভাবে। তিনি কিন্তু দেশের বাইরে ছিলেন, দেশের বাইরে থেকে তিনি আবারও আমরা এই ইনস্টিটিউটে জানি যে যত আন্তর্জাতিক যত বড় ট্রাইব্যুনালে মীর কাসেম আলী সহ আমাদের মতিউর নিজামী, আমি এবং অন্যান্য যে কয়েকজনকে দণ্ডিত করা হয়। আমি ওই প্রেক্ষাপট থেকে বেরিয়ে এসে আপনি যে বললেন যে অনেক শহীদে আত্মত্যাগ, রক্ত দিয়েছে। আমাদের মেহেরপুর জেলাতেও কিন্তু আমাদের বড় ভাই তারিক মোহাম্মদ সাইফুল্লাহ, ওনার আমি খুব ওনার কাছ থেকে কয়েকটা দিক নির্দেশনা পাইছিলাম। সেটা 2006 যখন ওনার স্কলারশিপ স্টুডেন্টের মাধ্যমে বৃত্তি পদকের এক্সাম করে। তো তারিক মোহাম্মদ সাইফুল ভাই কথা চলে আসলো। কিছুদিন আগে আমাদের হাজির সাহেব মারা গেলেন। এখন তো তারপরে যে কর্মী সভা হলো, জামাত ইসলামের কর্মী সভাতে সেক্রেটারি জেনারেল আসছিলেন পাটোয়ারি সাহেব, উনিও ওনার
কবরস্থানে গিয়ে দোয়া মোনাজাত করে আসছেন। তো আমরাও দোয়া করে তারিক মোহাম্মদ সাইফুল্লাহ ভাই আমাদের মাঝে থাকবেন। তো আমি আর একটু ওই প্রসঙ্গ থেকে বেরোয় এসে আরেকটা প্রসঙ্গে ধরি যে একটা বিষয় আপনাকে ভাই সাথে অ্যাড করছেন, তারিক মোহাম্মদ সাইফুল ভাইয়ের কথা যেহেতু আসছে, ওনার তো বলা যায় যে মেহেরপুর জেলাটার সমস্ত মানুষ ওনাকে নিয়ে মুগ্ধ ছিল বলা যায়। ওনাকে তো খুবই ভালোবাসতো, আর ওনার মতো মানুষ এখন পর্যন্ত মানুষের মুখে আপনাকে যে প্রসপেক্টটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু লিস্টেড করা বিগত সরকার আওয়ামী সরকারের আর ইয়াং জেনারেশন, হ্যাঁ, যারা ছাত্র রাজনীতি টার্গেট পয়েন্টে থাকবে তাদেরকে লোকাল জায়গা থেকে যে নিশ্চিন্ত করে দেওয়া হয় সেটা আওয়ামী সরকার ওনাদের মাধ্যমে সেটা একদম প্রমাণ করেছে। মূল বিষয় হচ্ছে তারিক মোহাম্মদ সাইফুল ভাই যদি ইতিহাসগুলো আপনি একটু দেখেন, উনি যখন বিশেষ করে ওনাকে ক্রস দেওয়া হয় তার কিছুদিন আগে যখন উনি বাসাতে এসে ওনার যে চাদরটাও উনি কিন্তু অন্য একজন ভাইকে দিয়ে গিয়েছেন। মূল বিষয় হচ্ছে এগুলো আসলে খুবই কষ্টকর একটা বিষয় যে ভালো মানুষগুলোকে তারা ধরে ধরে ক্রস দিয়ে নির্যাতন করে মারছে। এটা করছে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসা 2009 থেকে স্টিল 6 আগস্টের আগ পর্যন্ত ওনাদের যে প্ল্যানিং ছিল সেটা আমি ওই প্রসঙ্গে যাব না। আমি নতুন একটা আমার মাথায় আসলো, সেটা হচ্ছে ছাত্র শিবিরের কার্যক্রম গত 2009 থেকে 2024 পর্যন্ত, যে 16টা বছর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ব্যানারে কাজ করতে পারেনি। আমরা দেখছি শফিকুল ইসলাম হোসেনবা উনি বাফল ফাউন্ডেশনে কাজ করছেন, বাফলের ব্যানারে কাজ করছেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বা ইসিএস প্রকাশনা দিয়ে কাজ করছে, আইসিএস। তো এই আইসিএস এর ব্যানারে কিন্তু কিশোর কণ্ঠ, ইউথ ভয়েস, তারপরে ছাত্র সংবাদ, যে ধরনের প্রকাশনাগুলো ছিল এই প্রকাশনাগুলো নিয়ে কিন্তু কাজ করছে, এখনো স্টিল কাজ করছে। এখন আর একটু কোলাবোরেটলি অনেক ওয়াইডলি কাজ করতে পারছে। তো এই ছাত্রদেরকে আগে যে আমরা দেখছি যে অনেকে এসএসসি পরীক্ষা যে তাদেরকে অনার করা হতো, এখনো ওই কাজগুলো শুরু হয়েছে। তো আপনাদের রিসেন্ট কি পলিসি আছে যে 2025 সাল থেকে? ইদানিং আমি কিছুদিন আগে দেখলাম আপনাদের প্রকাশনা অনেক পলিটিক্যাল পার্সন, যারা বিশেষ করে এসপি অফিস, ডিসি অফিস, জার্নালিস্টদেরকে আপনারা ব্যবসায়ীদেরকে সব জায়গায় দাওয়াতটা পৌঁছেছে। এই দাওয়াতি কার্যক্রমটা সম্পর্কে একটু বিস্তারিত বলেন, আমাদের স্কুল এবং কলেজ। ফলে আমাদেরকে এমনভাবে একপৃষ্ট করে রাখছিল যেটার মাধ্যমে দিয়ে আমরা টোটালি কোনোরকম ভাবে ওপেনলি কোনো কিছু করতে পারি না, কিন্তু আমাদের সমস্ত কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত ছিল। সমস্ত কার্যক্রমগুলো আমরা করে গিয়েছি, প্রতিনিয়ত সমস্ত কাজ বাস্তবায়ন হয়েছে। এর পাশাপাশি যদি বলি যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে প্রকাশনাগুলো পরিচালিত করে সেটা প্রতিনিয়ত প্রত্যেকটা বছরই আমাদের এই প্রকাশনাগুলো প্রকাশিত হয়। এর পাশাপাশি আপনারা দেখছেন যে জুলাইয়ে যে গণঅভ্যুত্থান 5 আগস্ট হয়েছে, 5 আগস্টের পরে যে আমরা বিপ্লব সাধিত হয়েছে, এরপরে আমাদের প্রত্যেক বছর যে নববর্ষ প্রকাশনা বাইর হয়, বছরে আমাদের ধারাবাহিকভাবে নববর্ষ প্রকাশনাগুলো বাইর হয়েছে। তার ধারাবাহিকভাবে আমরা চেয়েছি যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমাদের প্রকাশনাগুলো পৌঁছায় দেওয়া। এর পাশাপাশি শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার যে ভঙ্গুর অবস্থাতে দাঁড় করে রাখছিল সেই শিক্ষা ব্যবস্থাটাকে কিভাবে ফিরিয়ে নিয়ে আসা যায়, এর জন্য আমাদের ভিতরে শিক্ষাক্রম একটা বই তৈরি করা হয়েছিল আমাদের ইসলামী ছাত্র শিবিরের এর পক্ষ থেকে। সেখান থেকে আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা চেয়েছি যে এই শিক্ষাক্রম বইটা পৌঁছায় দেওয়া, যাতে যে শিক্ষা ব্যবস্থার যে ত্রুটিগুলো ছিল, এই গত রিজিমে যে ত্রুটিগুলো তৈরি করেছিলেন শিক্ষা ব্যবস্থা সংক্রান্ত, সেই শিক্ষা ব্যবস্থাকে নিরূপণভাবে সেই ভুলগুলোকে ধরে যেন সেই জায়গাগুলোকে নিয়ে যেন এই বাংলাদেশটাকে সুন্দরভাবে করতে পারি, বাংলাদেশ শিক্ষা ব্যবস্থাকে সুন্দরভাবে সাজাতে পারি, সেই কাজটা বাস্তবায়ন করার জন্য আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানে এই জিনিসটাকে পৌঁছায় দেওয়ার চেষ্টা করেছি। আপনি শিক্ষা ব্যবস্থার ত্রুটি বলছেন, এডুকেশন সিস্টেমের কোন বিষয়টা আপনার ত্রুটি? এডুকেশন সিস্টেমের দুটি বিষয় আছে, জেনারেল শিক্ষা না মাদ্রাসা? আমি বলছি যে দুইটা বিষয়, যে বইয়ের যে ত্রুটিগুলো ছিল, বইয়ের ত্রুটি বলতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুকে খুব বেশি ফলো আপ করা, সেটা কি? সেটা তারপরে বইয়ের ভিতরে যে সেটা তো ছিলই, সব বিষয়গুলো সেখান থেকে বলা যায় যে যে ইয়ের
ইসলাম শিক্ষা বই থেকে যে কিছু নৈতিক বিষয়গুলো যে নৈতিক বই ইসলামী শিক্ষা আমি একটু add করি। সেটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতার মহান মুক্তির দূত। উনার বেশ কিছু চ্যাপ্টার থেকে হাইড করা হয়েছে। শুধুমাত্র এটাই না, আরো অনেক কিছু বিষয় আছে আমাদের বিদ্যালয়তে শিক্ষা বইটাতে সম্পূর্ণ ডিটেইলস উত্থাপন করা আছে যে কোন ভুলগুলো এখানে ছিল সেই বিষয়গুলো উত্থাপন করা এখানে। তো এভাবে আপনাদের দাওয়াতি কার্যক্রম চলছে। এর পাশাপাশি ছাত্র হিসেবে কর্মপদ্ধতির ভিতরে তো দাওয়াতি কার্যক্রমটা আছে, যেটা পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়া, তারপরে ইসলামী সাহিত্য, কোরআন শরীফ, হাদিস শরীফ এবং দাওয়াতি কার্যক্রম, ওগুলো তো ঠিক আছে। জি অবশ্যই আমাদের কর্মপদ্ধতি বইটাকে কোরআন সুন্নাহ ভিত্তিক কর্মপদ্ধতি বইটাকে পরিচালিত করা হয়। এর পাশাপাশি আমরা যদি বলি আমাদের ইসলামী ছাত্র শিবির পরিচালিত হওয়ার ক্ষেত্রে এই প্রত্যেকটা বিষয় আমাদেরকে ফলো করে কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এত পর্যন্ত পরিচালিত হচ্ছে, আর সামনে ভবিষ্যতেও এটাই পরিচালিত হবে যে আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ থেকে শুরু করে পাঁচ ওয়াক্ত নামাজ, কোরআন, হাদিস, অধ্যয়ন বিষয় থেকে বিষয়গুলো কন্টিনিউ প্রত্যেক জনশক্তির ভিত্তিতে থাকবে। হ্যাঁ, আমি এ প্রসঙ্গে এডুকেশনাল সিস্টেমের কথা বললাম, তো আমার মনে হয় কিছু চেঞ্জিং আসছে সামনে 2025-এ কিছু কাটছাট হবে, কারণ আমাদের সমন্বয় বৈষম্যের যে ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর একটা কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে বঙ্গবন্ধুকে এক প্রকার রাজনৈতিক নবী হিসাবে এই গত 16টা বছর করা হয়েছে। আচ্ছা, আমাদের জাতির পিতা মানতে সমস্যা নাই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি মুক্তিযুদ্ধ ডাক দিয়ে দেশটা স্বাধীন করাইছেন, উনি স্বাধীন করেন, উনি পাকিস্তানে ছিলেন, সমস্যা নাই, কিন্তু রাজনৈতিক নবী এবং জাতির পিতা, আমরা ইসলামী জাতির পিতা হিসেবে আমরা জানি ওই প্রসঙ্গটা আমি একটু আলাদা একটা টপিকে আসি। সেটা হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামের অঙ্গ সংগঠন, তারপরে আওয়ামী লীগের ছাত্র সংগঠন হিসাবে ছাত্রলীগ কাজ করছে, বাংলাদেশ জাতীয়তাবাদী জাতীয়তাবাদী দল যেটা বিএনপি ছাত্র সংগঠন ছাত্র দল হিসেবে কাজ করছে, ছাত্রমৈত্রী বাম দলগুলো, ছাত্র ফেডারেশন অন্যান্য দলগুলো। আমি একটু ডিফারেন্টলি যাইতে চাই যে আমরা এর আগেও দেখছি যে ছাত্র সংগঠনগুলো রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক হিসেবে কাজ করে। সেই জায়গা থেকে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র সংগঠন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কত ডিফারেন্ট। আমার কাছে অন্যরকম মনে হয়েছে না, আপনি বলতে পারেন প্রশ্নটা। মূল বিষয় হচ্ছে যে আপনাদের কাছে এটাই মনে হয়েছে, কিন্তু আসলে কি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামাত ইসলামী দুইটা কি লেজুর ভিত্তিক কিনা? আমার না, লেজুর ভিত্তিক বলে না, অঙ্গ সংগঠন যেটা বলছেন, আমরা এটা বলতে পারি যে তাদের জায়গা থেকে আমরা আদর্শের যে জায়গাটা, সেই আদর্শের জায়গা থেকে আমাদের মিল থাকবে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা, ইসলামী রাষ্ট্রের জায়গা থেকে, ইসলামের জায়গা থেকে আমাদের যে মিলটা সেটা থাকতেই পারে। কিন্তু যদি বলেন যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কর্মপদ্ধতি একটা ভিন্ন, বাংলাদেশ জামাত ইসলামের কর্মপদ্ধতি বা কর্মতন্ত্র সেটা কিন্তু ভিন্ন, দুইটা প্রেক্ষাপট কিন্তু টোটালি আলাদা। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে উপর লেভেল থেকে সেটাকে প্রমোট করে না, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তাদের মূল বিষয় হচ্ছে তিনটা টোটালি দুইটা একটা আলাদা মেরু বলা যায়। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্লাস বাংলাদেশ জামাত ইসলামী দুইটা আলাদা একটা মেরু। তারা তাদের বাংলাদেশ জামাত ইসলামের মতো তারা রাজনৈতিক কাজ পরিচালনা করে, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ ছাত্র সংগঠন ছাত্রদেরকে এভাবে মূলত কাজটা বাস্তবায়ন করে যাচ্ছে। আর মূলত আমাদের সামনে যে কার্যক্রমগুলো, আমাদের কার্যক্রম টোটালি মূলত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কাজ হচ্ছে ছাত্রদেরকে নিয়ে। এই ছাত্রদেরকে নিয়ে যত সামাজিক কাজ থেকে শুরু করে যত কার্যক্রম, কলেজ, ইউনিভার্সিটি লেভেল, সব লেভেলে আমাদের এই কাজগুলো বাস্তবায়ন করতে হবে। এটা আপনি লোকাল জায়গা, মানে আমাদের গাংনীর মতো মেহেরপুর জেলা, একটা ছোট্ট একটা জেলা, ছোট জেলা, মাত্র 3টা উপজেলা, গাংনী, মেহেরপুর এবং নজরুল, এই কাজগুলো, দাওয়াতি কাজগুলো কিভাবে করছে? আলহামদুলিল্লাহ, মূলত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রথম থেকে ছোট্ট একটা জেলা, এই জেলাটা ছোট্ট একটা জেলা, আমরা এই জেলাটাকে আরো ছোট ছোট কিছু উন্নয়ন করেছি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যখন কাজটা শুরু হাতে নিয়েছে, হাতে নেওয়ার পর থেকে বাংলাদেশ জেলাকে এই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ছোট করে কাজটাকে কিভাবে সহজ করা যায়, এই যে মেহেরপুর জেলা 720 বর্গ মাইলে বর্গ, এর যে 716 বর্গ, এর যে
এরিয়া, এই এরিয়াতে সমস্ত প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে যদি আমরা আমাদের কাজটাকে পৌঁছাই দিতে পারি, তাহলে কিভাবে কাজটা পৌঁছানো যায়, এর জন্য আমরা ছোট ছোট কিছু ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। যেমন বলা যায় যে আমরা 8টা থানাতে ভাগ করা হয়েছে আমাদের ইসলামী ছাত্র শিবির মেহেরপুর জেলা শাখাটাকে। এই 8টা থানা থেকে আবার প্রত্যেকটা থানার ভিতরে কিছু ওয়ার্ড, কিছু উপশাখা আকারে ভাগ করা হয়েছে, যাতে এই যে কেন্দ্র থেকে যে আমাদের লিডটা আসবে, কেন্দ্র থেকে যে তথ্যগুলো আসবে, সেগুলো জেলার মাধ্যম দিয়ে থানাগুলোতে প্রসার মানে রুট লেভেলে পৌঁছায় দেওয়া হবে। থানা লেভেলে পৌঁছায় দেওয়া হবে এবং থানা থেকে টোটালি উপশাখা লেভেল, গ্রাম পর্যায় পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দেওয়া হবে। এভাবে মূলত দাওয়াতি কাজগুলো চলছে। এখন বর্তমানে আপনাদের সমর্থক, কর্মী, সাথী এই ডিভাইডেডগুলো কেমন ভাবে করছে? আচ্ছা, এখন মূল বিষয় হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে সমর্থক হয়, সমর্থক অনেকটা আছে। আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, লক্ষ্য উদ্দেশ্যকে সামনে নিয়ে আমাদের এই কার্যগুলোকে সমর্থন করে যারা সমর্থক সম্পূর্ণ সমর্থক তাদেরকে সমর্থক ক্যাটাগরিতে রাখতে হবে। এই সমর্থক থেকে এই আবার কর্মী লেভেলে আসলে আমাদের কিছু বই এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস রিলেটেড পড়ে। কিছু বই বা এমন পড়া লাগে, নামাজ এই বিষয়গুলো আমি জানি মান্থলি একটা রিপোর্টও আপনাদের সংগ্রহ করে মান্থলি এই রিপোর্টগুলো যিনি দেখে থাকেন উনি দেখেন। এরপরে যখন কর্মী থেকে সাথী হওয়ার জন্য আরো কিছু বই লাগে, বাকি বই আরো কিছু ভালো লাগে। এর পাশাপাশি ইসলামের যত বিধান যে তাকে মাধ্যমে চলতে হবে। ইসলামী আইডিওলজিটা ওই স্টুডেন্টদেরকে আপনারা পুশ আপ করছেন যে এই মানে হাই স্কুল লেভেলের স্টুডেন্ট থেকে প্রাইমারি লেভেলের স্টুডেন্টদেরকে আমি যতটুকু জানি ওদেরকে জাস্ট কিশোর কণ্ঠ বা অন্যান্য প্রকাশনা দিয়ে ওদেরকে এই ইসলামী আন্দোলনের লাইনে নিয়ে আসছে। মূলত প্রাইমারি লেভেলে যে বিষয়টা আছে, প্রাইমারি লেভেলে ভাইদেরকে সেটা আমরা কিশোর কণ্ঠ বা এমনি অন্যান্য যে বইগুলো স্টিকারদেরকে মানে সালাম ভাই, আমি এই প্রসঙ্গটা আমি অফ রাখলাম। আমি একটি মানে টোটালি একটা সাংঘর্ষিক একটা প্রসঙ্গে আসে, সেটা হচ্ছে ছাত্র শিবির মানে মানুষের কাছে একটা সময় ছিল রক্ষাটা শিবির। তারপরে ওরা মনে করতো যে ছাত্র শিবিরকে এমনভাবে রিপ্রেজেন্ট করতো, যেমন রাঁচি ইউনিভার্সিটি ছাত্র শিবির কষাইখানা বলা হতো। তো ওই রক্ষাটা শিবির থেকে বেরোয় আসি ইসলামী আদর্শে ডাইভার্ট হয়ে আপনি পোলাইটলি, জেন্টারলি একটা পাবলিকলি পৌঁছাচ্ছেন, যে সুন্দর কথা, মোটিভেটেড স্পিচ, মানে রিপ্রেজেন্ট হচ্ছেন কিভাবে, এই বিষয়টা আপনি আপনার এক্সপিরিয়েন্সের উপর থেকে বলেন। আচ্ছা ভাই, মূল বিষয় হচ্ছে আপনি যে বললেন যে ছাত্র শিবির রক্ষাটা শিবির নামে পরিচিত, এখনো সাধারণ মানুষ কিন্তু এখনো জানে যে রক্ষাটা শিবির হিসেবে পরিচিত। এই বিষয়টা আমার কাছে মনে হয়েছে যে বিষয়টা এটা টোটালি প্রোপাগান্ডা একটা। এই বিষয়টা কারা বলে বলেন তো? আমার কাছে মনে হয় সাধারণ মানুষের চাইতে, আমার কাছে মনে হয় গত 16 বছর যে করছে সাধারণ মানুষের চাইতে আমরা তাদের মুখ থেকে বেশি শুনছি। তাদের মুখ থেকে বলতে আওয়ামী লীগের নেতাকর্মী, জি আমি এটা বলি, কিছু বাম সংগঠন আমার মনে হয় এই ট্যাগটা ইউজ করে। আমরা মনে করি এই বিষয়টা একটা প্রোপাগান্ডা। শুধুমাত্র এই প্রোপাগান্ডা না, এর সাথে আরো অনেক প্রোপাগান্ডা নিয়ে আমাদের নিয়ে ছড়াচ্ছে। এই প্রোপাগান্ডাগুলো আমার কাছে আপনাদের কাছে আমার পরামর্শ দেয় যে এই বিষয়গুলোর সাইডে আমার কাছে মনে হয় আপনারা যদি ব্যক্তি অ্যানালাইসিস করেন, ব্যক্তিদেরকে নিয়ে আমাদের যে ভাইরা আছে, ভাইদেরগুলো দেখেন, পরিচিত আছে, আপনাদের সাথে সাক্ষাৎ হবে আশা করা যায়। এই ভাইদেরকে নিয়ে অ্যানালাইসিস যদি আপনারা করেন, আমার মনে হয় যে একদম তাদের ভিতরে খুব বেশি মানে যেমন ছাত্রদলের আমি অফিসে গিয়ে দেখছি ওরা এখানে ড্রিঙ্কস করে না, কিন্তু ধূমপান করে বা অন্যান্য নেশে আসক্ত হয়, কিন্তু একটা বুকস পাই না। বঙ্গবন্ধুকে নিয়ে বঙ্গবন্ধু এডুকেশনাল রিসার্চ সেন্টার প্রতিষ্ঠিত হওয়ার ওদেরকে 5টা যে বঙ্গবন্ধু বুকস যেগুলো আছে, অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজ গামছা, তারপরে শেখ হাসিনার লিখিত অনেক স্পিচ আছে, তারপরে তার লেখা ওরা টোকাই কেন, এই বইগুলো ছাত্রলীগের অফিসে একটা টেবিলও নেই, তাদের একটা যে পড়াশোনার একটা বিষয় থাকবে সেটাও নেই। কিন্তু এই থেকে বেরিয়ে আসছে ছাত্র শিবির, তাদের কোরআন হাদিস তো আছেই, এর পাশাপাশি ইসলামী সাহিত্য পড়া,
সাপ্তাহিক সোনার বাংলা নিউজ পেপারটা আছে অনেক সুন্দরভাবে শোনার কারণে না, আমাদের ছাত্র সংগ্রাম প্রত্যেকটা হ্যাঁ নিউজ পত্রিকায় আমাদের পড়ার জন্য আমি জানি যে ডেইলি সংগ্রাম পত্রিকাটা নয়া দিগন্ত টেলিভিশন ছিল দিগন্ত জি। এখন আসছে এভাবে মানে ধরা যায় যে একটা ছাত্র শিবিরের ছেলে তাকে অনেকটা ওয়ান স্কোয়ার বলা যায়। জি আচ্ছা আমার কাছে এটা মনে হয়, আপনার কাছে কতটুকু মনে হয় আমি জানি না, কারণ হচ্ছে আপনি নিজেই জেলা ছাত্র ইসলামী ছাত্র শিবিরের সহ মানে সেক্রেটারি সাধারণ সম্পাদক, আপনাকে আপনার ব্যবহার মানে ব্যাকগ্রাউন্ড দেখে বা আপনাকে দেখে আমরা বা অন্য কেউ বিচার করতে পারি যে এই ছেলেটা কেমন পিছন দিয়ে পিছনে এটা। আচ্ছা আমি আরেকটা প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে সাদিক কাইয়ুম সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা জুলাই আগস্টের আন্দোলনের আগ পর্যন্ত জানছি যে উনি সমন্বয়ক হিসাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কাজ করছেন। তারপরে যখন ইন্টারিম গভর্নমেন্ট আসলো, ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে শপথ গ্রহণে দেখা যাচ্ছে যে ইনভাইটেড গেস্টের ভিতরে জামাত ইসলামের আমির সেক্রেটারি জেনারেল গেছেন, তার সাথে সাথে আরো 3 জন ডেলিগেট হিসেবে গেছে ইসলামী ছাত্র শিবিরের। এজন্য গত কয়েকদিন আগে জামাত ইসলাম এবং ছাত্র শিবিরকে ট্যাগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে বলল যে জামাত ইসলাম এবং ছাত্র শিবির অনেক স্মার্ট হয়ে গেছে এবং তাদের রাজনৈতিক ভবিষ্যৎ সেটা 2041 না 2100 সাল পর্যন্ত ওদেরকে আগায় নিয়ে গেছে। ওরা সুদূর প্রসারী প্ল্যান নিয়ে কাজ করছে। তো এই সাদিক কাইয়ুম উনি পরবর্তীতে ঢাকা ইউনিভার্সিটির সভাপতি হিসেবে কাজ করছে। এই টিমটা যখন আপনারা দেখেন ওরা টিম ওয়াইজ কাজ করছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন ছাত্র কমিটিতে আসছে। তো ওই সাদিক কাইয়ুমকে দেখে আপনারা কতটুকু ইন্সপিরেশন বা প্রেরণা পান? অবশ্যই আলহামদুলিল্লাহ, এটা তো আমাদের প্রেরণার জায়গা। তবে কোন বিষয় হচ্ছে যে জুলাই বিপ্লবের আগে যে বিপ্লবটা আন্দোলন শুরু হয়েছিল মেধা নিয়ে, এখানে আমরা যদি দেখি শুধুমাত্র সাদিক কাইয়ুম ভাইয়ের কথা বললে হবে না, এখানে কিন্তু সকল সাধারণ ছাত্ররাই কিন্তু ইনক্লুড ছিলেন। জি, শুধু ছাত্র বলে আপনার ছাত্র থেকে ছাত্র জনতা, সাধারণ জনতা পর্যন্ত এখানে কিন্তু পার্টিসিপেট করেছিলেন সে আন্দোলনে। এখানে সাদিক কাইয়ুম ভাই আরো যারা আছেন সকলেই সমন্বয় করে মূলত যে আন্দোলনের লিডটা দিয়েছেন। এখানে সাদিক কাইয়ুম ভাই তখন একজন সাধারণ ছাত্র, সে তো হইতেই পারে, যাইতে পারে কিনা। এখন যখন বাংলাদেশ ছাত্র শিবিরে তিনি আসেন, তখন কি আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটির ভিতরে কোনো কিছুর ভিতরে আসেন কিনা? আমার মনে হয় এটা নাই। হ্যাঁ, এটাই মূল বিষয় হচ্ছে বাংলাদেশ ছাত্র শিবির যখন কর্মপদ্ধতির আলোকে বাংলাদেশ ছাত্র শিবিরে তার পেলে অবশ্যই অন্য কোনো সংগঠনের সাথে কোনো রকম সম্পর্ক থাকা যাবে না, এটাই বাস্তবতা। এর প্রেক্ষিতে বাংলাদেশ ছাত্র শিবির যে এটা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ছাত্র আন্দোলন যে অভ্যুত্থানটা ঘটাইছে সাধারণ জনতা এবং সাধারণ ছাত্রদেরকে সাথে নিয়ে, এটাতে সর্বোত্তমভাবে সহযোগিতা করার সকল ছাত্রই করতে পারছে, সেই সকল ছাত্রই করছে। সেই হিসেবে আমাদের বাংলাদেশ ছাত্র শিবিরের সকল ছাত্ররা আমি পার্টিসিপেট করুক, সমস্যা নেই। আমি আমার প্রশ্ন ছিল কত টাকা আপনার প্রেরণা পাচ্ছেন, যেহেতু সেন্ট্রালি ওনারা লিড দিচ্ছে, আপনি লোকাল জায়গা থেকে কেমন মনে হচ্ছে? অবশ্যই একটা ভালো জায়গা, গর্বের বিষয়। অবশ্যই গর্বের বিষয় যে বিষয়টা এখানে যদি সকলেই যদি থাকতে পারতো, আমার কাছে মনে হয় যে আরো সকালে থাকতে জেলা ওয়াইজ ডিস্ট্রিক্ট লেভেলে ওনারা আমাদের আইডল হিসেবে কাজ করছে। আমি ওই অন্য একটা টপিকে চলে আসি। আমাদের প্রফেসর সিয়াম আছে, আমাদের মানে আলোচনা শেষ হওয়ার পরে আপনাকে একটু নক দেবো, আপনি শেষ হলে একটু অফ করে দেবেন প্লিজ। আমরা আলোচনার একদম মাঝ লেভেলে আসি। সেটা হচ্ছে আমি সম্প্রতি আমার মেহেরপুর এবং গাঙ্গের কয়েকটা জায়গায় দেখছি জাকাত এবং ওসরের আদায়ের বিষয়টা। আমরা জাকাত, বাংলাদেশে জাকাত বোর্ড আছে, জাকাত ফাউন্ডেশন আছে, জাকাত কিছু গরিব গুন্ডাদের বছরে ইয়ারলি কিছু দেয়,
কাপড় হোক কিছু টাকা পয়সা হোক দিচ্ছে, কিন্তু একেবারে রিসেন্ট যেটা অবহেলিত হয়ে আসছে বাংলাদেশের স্বাধীনতা 52 বছর পরে, সেটা হচ্ছে ওষুধ, ফসলের যে ওষুধ। এই ওষুধটা নতুনভাবে জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরের সাথে করে নিয়ে ব্যানার টাঙায় ওনারা কালেকশনের একটা এক্সাম্পল দেখাতে চাচ্ছি। এই বিষয়টা আপনারা কি মনে করছেন? এই বিষয়টা আমার তো জানা ছিল না, তবে আপনার এর থেকে আমি জানলাম যে বর্তমানে বাংলাদেশ জামাত ইসলামী বা ইসলামী ছাত্র শিবিরের কথা যেটা বলছেন, ইসলামী ছাত্র শিবির এখন পর্যন্ত এই ধরনের কোনো কার্যক্রমের সাথে যুক্ত হয় নাই। তবে আশা করছি যে ওষুধ কালেকশন যেটা ফসলের না, আমি আমার বাসা গান্নীর কয়েকটা জায়গায় ওয়ার্ড ভিত্তিক ভাগ করে দিয়ে ব্যানার দিয়ে যে এখানে ওষুধ কালেকশন করা হবে জামাত ইসলাম এর জামাত ইসলামকে সাথে নিয়ে, এর সাথে অবশ্যই ছাত্র শিবির থাকবে। তো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন, পজিটিভলি কি কে মানে কে বা কারা কালেকশন করছে তাও ফ্যাক্ট না, ফ্যাক্ট কিন্তু কালেকশন হচ্ছে। মানে এই কালেকশনটা যদি আমাদের মেহেরপুর জেলা থেকে শুরু হয়েছে, আমার মনে হয় এটা সেন্ট্রাল থেকে জামাত ইসলামের নির্দেশনা আসে আপনারা নামাজ কায়েম করুন, নামাজ প্রতিষ্ঠিত হচ্ছে। আমরা যখন দেখি যে ঢাকা ইউনিভার্সিটি বিসি চেঞ্জ হচ্ছে তখন একসাথে নামাজ মাগরিবের নামাজ দিয়ে শুরু করছে আরো বেশ কিছু জায়গায়। তো এবং হচ্ছে যাকাত প্রতিষ্ঠিত আদায় হবে, ওসর সাথে সাথে আসবে এবং সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ, এই কাজটা হবে। তো এর ভিতরে আমার মনে হচ্ছে যে যদি যাকাত এবং ওষুধ কালেকশন হয় তাহলে আমরা 50% ধরে নিতে পারি বাংলাদেশে একটা ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার একটা প্রয়াস চলছে, যেটা আল্লামা সাঈদী অনেক সারাটা জীবন উনি এই দাওয়াতি মেহনতের কাজটাই করে গেছেন। দাওয়াতি মেহনত যে শুধু তাবলীগ জামাত করছে তাও না, ওনার কাজের মাধ্যমে আমরা পাই। এখন বিষয় হচ্ছে এটার ক্ষেত্রে যদি বলে যে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে, এটা হচ্ছে আলাদা একটা প্রেক্ষাপট না, প্রেক্ষাপট না। আপনি আপনার জায়গায় প্রতিষ্ঠিত, আমি আমার জায়গা থেকে প্রতিষ্ঠিত। যখন পাবলিকলি যাবেন যাকাত এবং ওষুধ কালেকশন হয় তখন কিন্তু বাংলাদেশে 18 কোটি জনগণকে সাথে নিয়ে আপনি কাজটা করবেন। অবশ্যই এটা তো আমরা চাই যে বাংলাদেশে যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রচলিত হোক। ওষুধের যে গ্যাপগুলো আছে, আমাদের অনেক চাষি আমাদের মেহেরপুর জেলাতে কিন্তু অনেকে জানি না যে ওষুধটা এই বিষয়টা এটা কিন্তু একটা সোশ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যে জনসচেতনমূলক যে আপনারা ওষুধ দিন ফসলে, যদি আল্লাহর মেঘের বৃষ্টিতে যদি ফসল হয় ওইটা একটা পার্সেন্ট দিয়ে হয়। এই বিষয়ে এটা কিন্তু একটা ডিফারেন্ট মানে নতুন একটা আইডিয়া, একটা অর্গানিক আইডিয়া। জি এটা আমার কাছে মনে হয় যদি এটা চালু করা যায়, আমার কাছে মনে হয় অনেক ভালো হবে। এটা শুধুমাত্র বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ ছাত্র শিবির চালু করবে, এটাকে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ থেকে গভর্নমেন্ট থেকে যদি পরিচালনা করা হতো তাহলে আরেকটু সুন্দর। না, গভর্নমেন্ট থেকে পরিচালনা হবে না, টোটালি গভর্নমেন্ট সেল করতে হবে, যেটা হচ্ছে ইসলামী সরকার কাজ শুরু। আমি আরেকটু সময় নিচ্ছি প্রফেসর সিয়াম মাহমুদের কাছ থেকে, সেটা হচ্ছে আমার বেশ মানে আমি কিন্তু হোমওয়ার্ক বেশ কিছু করছি, শুধু যে আপনাকে পাবো মানে কোইন্সিডেন্টলি আপনাকে পাই গেছে কাকতালীয় ভাবে, আপনারও আসার কথা ছিল না, আলহামদুলিল্লাহ পাইছি। আমাদের জেলা সভাপতি রায়হান ভাই, শাহাদ ভাইয়ের সাথে কথা হয়েছিল, উনি আপনাকে রেফার করেছেন। তো আমার ইচ্ছে ছিল যে একজন জামাত ইসলামের রুকন বা মেহেরপুর এবং গান্নীর যারা দায়িত্বে আছে তাদেরকে পাবো, তারপরে ওনাদেরকে পাইলে আমার মনে হয় আমার কোশ্চেনগুলো হোমওয়ার্কগুলো আরো খুব বেশি পাইতাম। আপনাকে পাইছে, আপনি কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে খুব ডিটেলস বলতে পারছেন না, তারপরেও যতটুকু আপনার কাছে পাইছি সেটা আছে আমার কাছে মনে হচ্ছে না, আর মানে আর যে না পাওয়া যাবে সেরকম না। আমি আরেকটা মাথায় ছিল, সেটা হচ্ছে এখন থেকে ছাত্র রাজনীতি বা ছাত্রদের ভিতর থেকে যদি নারী ছাত্রীদের পর্দার বিষয়টা নিয়ে আসা যায়, অ্যাওয়ারনেস তাদেরকে একটু, এখন বর্তমানে আমাদের যে জেনারেশন যাচ্ছে খুবই বাজে অবস্থা। আপনি দেখলে বুঝতে পারছেন ওরা টোটালি টাইম চ্যাটিংয়ে আছে, অনলাইনে আছে, কোনো ফ্রেন্ডদের সাথে কোথাও ভাবি হচ্ছে এরকম ওটাই। তো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বা ছাত্রী সংস্থা যেটা আছে, আপনারা কি পর্দার বিষয়টাকে সামনে নিয়ে আসতে চাচ্ছেন?
জি অবশ্যই 100% পর্দা নাও আমার মানে কি আমি বেশ কয়েকটা ইসলামী ব্যাংক যেহেতু জামাত ইসলামের সাথে যাই আমি জামাত ইসলামে অনেক কর্মীদেরকে দেখছি যে ওনারা অনেক সুন্দরভাবে 100% নাও ফেস টু নেকাব হিজাব মেকআপ করে বেরোচ্ছেন ওনারা পুরুষদের সাথে কাজ করছেন। তো এই স্টুডেন্টদেরকে যদি একটু মোটিভেটেড করা যায় আমার মনে হয় পর্দার বিষয়ে আগ্রহ এই বিষয়ে আপনারা কোনো নির্দেশনা পেয়েছেন? যে এখন বিষয় হচ্ছে পর্দার যে বিধান সেটার ক্ষেত্রে অবশ্যই আমাদের বিধান হচ্ছে যে ফরজাইন জি আমাদের যে বিধানটা সেই বিধানটা আমাদের অবশ্যই মানা উচিত প্রত্যেকটা মুসলমানকে। সেই ক্ষেত্রে আমাদের যেহেতু প্রত্যেকটা মুসলমানকে পর্দার বিধান মানা দরকার, আমাদের প্রত্যেককে সচেতনভাবে কিন্তু এটা করা উচিত। কিন্তু সেক্ষেত্রে যদি শুধুমাত্র বলেন যে বাংলাদেশ ইসলামের ছাত্র শিবিরের এটা দায়িত্ব বা বাংলাদেশ জামাত ইসলামের এটা দায়িত্ব, এটা টোটালি একটা ভিন্ন প্রেক্ষাপট। এখানে আমরা আমাদের জায়গা থেকে আমরা তাদেরকে আহ্বান জানাতে পারি। হ্যাঁ অবশ্যই আমি ছাত্রদের কথা বলছি, আমি ছাত্রদেরকে এটা আহ্বান ছাত্রীদেরকে আমি আহ্বান জানাতে পারি বাংলাদেশ ইসলামের ছাত্র শিবিরের পক্ষ থেকে যে এই পর্দার বিধানটা ফরজ, এটা সকলকে মানা দরকার, এই বিষয়গুলো আমরা তাদেরকে বলতে পারি। কিন্তু তাদেরকে বাধ্যবাধকতার জায়গাতে আমরা যখন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে তখন সেটা তাদের সেই বিষয়টা তখন করতে হতো। আমি অনুষ্ঠানের শেষ দিকে আছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ভবিষ্যৎ পরিকল্পনা যেটা মঞ্জুরুল ইসলাম কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ওনাদের কি কোনো মানে আপনাদের অ্যাডভাইস আছে যে প্রতিটা জেলা লেভেলে উপজেলা লেভেলে আপনারা এই নির্দিষ্ট বেস কাজ করেন? যে আমাদের মূলত কাজ সেটা হচ্ছে সাধারণ ছাত্রদেরকে নিয়ে কাজ। আমাদের কেন্দ্রীয় সভাপতির যে কথা সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা পড়ার টেবিল হবে আমাদের একটা ময়দান। আমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে বর্তমান পড়াশোনার যে অবস্থা সেই অবস্থা থেকে বের হয়ে একটা শিক্ষা ব্যবস্থাটাকে ঠিক করে প্রত্যেকটা ছাত্রকে মেধা ভিত্তিক প্রত্যেকটা ছাত্রকে ভালোভাবে পড়াশোনা করে তারা নির্যোগ্যতাকে প্রত্যেকটা জায়গাতে অবস্থান করে। বিষয় হচ্ছে এটাই, এর মাধ্যম দিয়ে আমরা যদি খেয়াল করি যে মেহেরপুর জেলা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে কিন্তু পড়াশোনার প্রতি একটা গুরুত্ব আরোপ করা হয়েছে। মূলত এই কারণে আমাদের সভাপতি বলছেন যে প্রত্যেকটা পড়ার টেবিল কিন্তু আমাদের একটা যুদ্ধের ময়দান। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে যদি আমি একাডেমিক পড়াশোনাটাই যদি বেস্ট না দিতে পারি তাহলে আমি কিভাবে তাদেরকে দাওয়াত দিব এরকম। এর পাশাপাশি যদি বলা যায় যে একাডেমিকের পাশাপাশি আমাদের যে বিষয়টা আরো এটা থাকবে। এর পাশাপাশি কোরআন হাদিস ইসলামী সাহিত্যের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আনুষঙ্গিক আন্তর্জাতিক যে প্রেক্ষাপট বর্তমান এর সাথে চলছে সেই বিষয়গুলো আমাদের আরেকটু ভালোভাবে জানা যায়। এই বিষয়গুলো করা হচ্ছে। ভবিষ্যৎ পরিকল্পনা ছাত্রদের নিয়েই জানলাম। আমি লাস্ট একটা কোশ্চেন দিয়ে আমি শেষ করবো, সেটা হচ্ছে এখন তো ইন্ডিয়ান গভর্নমেন্ট চলছে, বলা যায় যে ওয়াকার ইউনুস ডক্টর ইউনুস এবং চিফ জেনারেল ওয়াকারুজ্জামান ওনাদের এবং অ্যাডভাইজার প্যানেল নিয়ে চলছে এবং অনেকটা ওনারা রিফর্ম বা সংস্কারের কথা বলছে। জামাত ইসলামও ওনারাও চাচ্ছে কিছুটা সংস্কার আনতে বিভিন্ন বিষয় নিয়ে, আর এবং ওনারা চাচ্ছে যে একটা গ্রহণযোগ্য নির্বাচন পার্টিসিপেটলি একটা নির্বাচন দিয়ে আমরা শেষ করবো এই ইন্টারিম গভর্নমেন্টটা। তো সেই জায়গা থেকে আমি মানে ওনারা সময় নিক 1 বছর বা 1.5 বছর সময় নিক সমস্যা নেই, কিন্তু আপনারা কি নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন সেভাবে? যেহেতু আপনি 18 বছর প্লাস ধরে রয়েছে আপনি ভোট দিবেন, তো জামাত ইসলাম কি এককভাবে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন এরকম এই বিষয়টা যদি বলা যায় জামাত ইসলামের সেই নির্বাচনের বিষয়টা সেটা জামাত ইসলাম অবশ্যই ঠিক করবে। আর আমার ক্ষেত্রে আমি যেহেতু অ্যাডাল্ট আমার জায়গা থেকে অবশ্যই আমার তো প্রস্তুতি একটা থাকবে। আর এর পাশাপাশি যদি বলা যায় যে এখন যে গভর্নমেন্ট চলছে এই গভর্নমেন্টের জায়গা থেকে আমরা যদি খেয়াল করি এখন আগে যৌক্তিক একটা সংস্কারের দরকার আছে, সংস্কারের মাধ্যম দিয়ে কিন্তু নির্বাচনটা শুরু হওয়া দরকার। কারণ এর আগে যে রিজিমটা ছিল এখন পর্যন্ত বলা যায় যে প্রত্যেকটা সেক্টর কিন্তু এখন পর্যন্ত দরকার আছে। এর পাশাপাশি আবার যদি বলা যায় যে আমরা আরেকটু যদি খেয়াল করি আমরা ছাত্র সংগঠন হিসেবে আমরা এটাই বলতে পারি যে এই নির্বাচনের আগে আমরা আরেকটা নির্বাচন দেওয়া দরকার। না ছাত্র নির্বাচন
ডাকসু নির্বাচনের কথা মনে করলাম ছাত্র ডাকসু নির্বাচন রিসেন্ট টাইমে জি জি, যদি আমার কাছে মনে হয় যদি এটা ছাত্র নির্বাচনটা আগে দেওয়া হয় তাহলে আমার কাছে মনে হয় ক্যাম্পাস থেকে ছাত্র আবার বলা যায় যে এই এর আমলে আমরা একটা প্রি টেস্ট দিতে পারি এখান থেকে। হ্যাঁ ফ্রি টেস্ট হইতে পারে এবং ছাত্রদের লিডারশিপের সামনে আগামী বাংলা ছাত্রদের লিডারশিপের মাধ্যমে আমাদের তো আব্দুল সালাম ভাই অনেক ধন্যবাদ, আপনি সময় বের করে আসছেন। আমরা আপনাকে পেয়ে কিছু বিষয় কিছু টপিক নিয়ে আলোচনা করলাম। জামাত ইসলাম ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বর্তমান ভবিষ্যৎ। তো জামাত ইসলাম বা না ইসলামী ছাত্র শিবিরই ধরি, ইসলামী ছাত্র শিবির একটি গঠনমূলক সংগঠন। এই সংগঠন পরিচালনা সংগঠন হয়ে সাধারণ ছাত্রদের মাঝে রিপ্রেজেন্ট করুক এবং ইসলামী আন্দোলন বা ইসলাম বাংলাদেশে প্রতিষ্ঠিত হওয়ার একটা যে মাধ্যম সেটা আগামী বাংলাদেশ আগামী ছাত্ররা প্রতিষ্ঠা করবে। তো আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রডিউসার টিমকে এবং আসসালাম ইন্স্যুরেন্স সেনাবাহিনী থেকে পরিচালিত একটা কোম্পানি। কোনো একদিন কোনো এক সময় কোনো এক গেস্ট নিয়ে পলিটিক্যাল গেস্ট নিয়ে আবার হুট করে আমি রাজু মেহমানি আপনাদের সামনে চলে আসবো। ততদিন পর্যন্ত সবাইকে ধন্যবাদ। কিপ ওয়াচিং ভার্চুয়াল চ্যানেল ভিডিও।